একটা হচ্ছে আপনার জরুরি অবস্থার ঘোষণার ক্ষেত্রে আমি একটু ব্রিফ আগে করেছিলাম। তো কেউ যদি নতুন থাকেন সেজন্য একটু রিপিট করতে চাই ভেরি শর্টলি। সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন। আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি। এক্সটেন্ডেডের একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। এটা প্রধানমন্ত্রীর চেয়ার একটু এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম। কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের, সুতরাং এখানে কলবর বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম জামাতের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে। তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। এখন প্রশ্ন আসছে যদি উনি না থাকতে পারেন, তখন আমরা অল্টারনেটিভ বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন যিনি আছেন, যার স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে থাকবেন। তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা শেইফ এখানে আসছে। এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে, আমরা সকলেই এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছি। ২ নম্বর যেটা ছিল আমাদের দুটো আলোচনা, একটা হচ্ছে কেয়ারটেকার সরকারের ব্যাপারে। নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হয়েছে এবং সেটাতে আমরা আছি। এটা ফরমেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে। শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হইতে পারবেন। প্রথম যিনি রিটায়ার করেছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থে গিয়ে একটা প্রস্তাব আসছিল যে সকল প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হবে। এবং এরপর আরেকটা প্রস্তাব আসছিল, সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কাজ করবে। আমরা সকলে একমত ছিলাম যে না, প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না, কারণ এর আগে ইয়াজউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা খুব বিটার অভিজ্ঞতা ছিল। কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে। সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকেই এই বিষয়ে একটা কমিটি হবে, যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে, গণ্য হবে। সেই সার্চ কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাকিদের কাছ থেকে 2 জন, মোট 12 জনের একটা প্রস্তাব দেবে। এটা পাবলিক হবে এবং নানা প্রক্রিয়ার কথা বলেছে যে সেখানে একটা বিজ্ঞপ্তি হবে, এর ভিতরে ইন্টারভিউ হবে, নানা ইস্যু টেকনিক্যাল আছে, সেটা এত ডিটেলসে যেতে চাই না। মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকবে। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে। তো সেটি আলোচনা চলছে। একটা অল্টারনেটিভ প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ারটেকার হবে। আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন, এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তো এটা আমরা পেশ করেছি, কিন্তু এই বিষয়টা এখনো আলোচনা কমপ্লিট হয়নি। নেক্সট মিটিংয়ে আলোচনা হবে। আমরা মৌখিকভাবে আরেকটা প্রস্তাব দিয়েছিলেন। অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতিদের যেটা ছিল। অল্টারনেটিভ একটা প্রস্তাব আমরা দিয়েছি, সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেত্রী থাকবেন 2 জন, আর চিফ জাস্টিস, এই 3 জন মিলেই সার্চ কমিটি হবে, অত বড় জটিল না করার জন্য। তো সেটা আমাদের প্রস্তাব। এটা কোনো টেবিলে আসে নাই। কমিশন বলছেন, আমাদেরকে রিকোয়েস্ট করেছেন
যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দেই তাহলে সেটা আলোচনা করা যাবে কিনা সেটা আসবে, বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল 10টার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না, পরশুদিন এই এজেন্ডার উপর আলোচনা হবে। সুতরাং এরকম একটি পর্যায়ে আজকের মিটিং সমাপ্ত হয়েছে। এটা হচ্ছে তত্ত্বাবধায়কের প্রধান হিসাবে। আরেকটা এজেন্ডাতে আমরা প্রায় একমত হয়েছি, সেটা হচ্ছে প্রধান বিচারপতি। কারণ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা। একটা হচ্ছে কেয়ারটেকার চিফ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে আমাদের এই 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেটা উই আর ডিসকাসিং। আর প্রধান বিচারপতির ব্যাপারে আমার 2টা প্রস্তাব ছিল। আমাদের দিক থেকে প্রস্তাব ছিল এবং অন্যান্য অনেক দলই সেটা করেছেন যে কোনো সুপারসিড হবে না, জ্যেষ্ঠতা অনুসারেই, চাকরির জ্যেষ্ঠতা অনুসারে যিনি আসবেন তিনিই প্রধান বিচারপতি হবেন। এখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে এই মানে সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যত্যয় ঘটে, এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না। আমি বলেছিলাম যে ছিদ্র থাকলেই সেখানে দোঁড়া সাপ হোক অথবা বিষধর সাপ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ থাকে। আর ছিদ্রটা অল্টারনেটিভ কেন থাকতে হবে? যারা 2টা করেছেন তাদের বিষয়ে আমরা বলেছিলাম, তাহলে ইমপ্রেস করার একটা জায়গা থাকছে, প্রভাব বিস্তারের একটা জায়গা থাকছে। তো প্রভাব বিস্তার কারা করে? যারা গভর্নমেন্টে থাকে তারাই তো প্রভাব বিস্তার করতে পারে, বাকিদের তো কোনো সুযোগ নেই। তাহলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করার জন্য এখানে একটা স্কোপ সেখানে থেকে যায়। এই জন্য আমরা খুব সিরিয়াসলি বলেছি জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা নিয়োগ হবে, প্রেসিডেন্ট সেটা নিয়োগ করবেন, আমরা অপশন রাখতে চাই না। এটাকে কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই একমত হয়েছি। এখন প্রথম কথা হচ্ছে যে জ্যেষ্ঠতম যিনি তাকে নিয়োগ দেওয়া হবে, ফুল স্টপ। সেকেন্ড, কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে তাহলে 2-এর একজনকে করার প্রভিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। সিম্পল মেজরিটি যেটা করা যাবে না, এটা 2/3 মেজরিটি পেতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল হতে পারে একটা ফেয়ার ইলেকশনের ডেমোক্রেটিক সিস্টেমে যদি এখানে দেশটা চলে। তো দখলীয় নির্বাচন তো একটা ভিন্ন কথা। আমরা ধরে নিয়েছি নেক্সট ইলেকশন ফেয়ার হবে, সেই জন্য যে ব্যবস্থা সেটা হবে, এবং সেই ফেয়ার ইলেকশনে কোনো একটা পার্টিকুলার পার্টির পক্ষে এত আসন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট হবে। সুতরাং মূলত স্পিরিটটা হচ্ছে একজনের ভিতরেই জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ হবেন। এ ব্যাপারে আমরা উইথ সাম ক্লজ যেটা আমি বলেছি সেভাবে আমরা একমত হয়েছি। আর ইমার্জেন্সির ব্যাপারে ছোট্ট একটা পয়েন্ট আবার উল্লেখ করছি, সেখানে টোটাল মানবাধিকার লঙ্ঘন মানে স্টপ করে দেওয়া যাবে না। প্রতিভা বিষয়ে মানবাধিকারকে ঠিক রাখতে হবে। এর ভিতরে রাইট টু লাইফ, রাইট টু আমাদের আদার্স রিলিজিয়ন, রাইট টু রিলিজিয়ন, এবং কোনোভাবেই আমাদের কারো উপরে অত্যাচার টর্চার এগুলো করা যাবে না ইমার্জেন্সিতেও। এগুলোকে সন্নিবেশিত করেই রাষ্ট্রের প্রয়োজনে যদি ইমার্জেন্সির প্রয়োজন হয় তাহলে সেই ইমার্জেন্সি করা যাবে। সেখানে ফরমেশন তো আমি আগেই বলেছি, বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে, ক্যাবিনেট থাকবে, এবং প্রেসিডেন্ট এই কনসালটেশন এবং কনসিডারেশন সে যদি ডিফার করে সে পাবলিকলি বলবে, এবং তার দল সেটাকে প্রতি বছর যেভাবে করবে সেটা করবে। সেখানে এটা আটকাবে না, তখন মেজরিটি হলেও এটাকে পাস করার একটা সিস্টেম করতে হবে। যদিও এটা আমরা ডিটেলস ডিসকাস করি নাই, এটা প্রয়োজনে আবার আমরা ডিসকাস করব। সংবিধান সংশোধনের কথাটা আপনাদের কাছে মনে হয় শুনলাম। এর আগে আমরা যেটা শুনেছি যে যদি কোনো রাজনৈতিক দল তার নির্বাচনী ইস্তেহারে দিয়েছে ম্যান্ডেট পেয়ে যদি সরকার গঠন করতে পারে তাইলে তারা ওই দ্বিতীয় জি, এই কথাটা আপনি যেটা বলেছেন কারেক্ট। এই কথাটাই দিয়েই একটা কনক্লুশন হয়েছিল। পরে আমি গিয়ে সেটা ক্লারিফিকেশন চেয়েছি যে সিম্পল মেজরিটি হবে কিনা। যেহেতু এটা সংবিধানে প্রথমটা ইনক্লুডেড থাকবে, সুতরাং ঐকমত্য কমিশন ব্যাখ্যা দিয়েছে, এবং আমরা সকলে এবারে একমত হয়েছি যে কোনো কিছু পরিবর্তনের যে কথাটি আসছে যে একটি দল যদি চায় ক্ষমতাসীন, তাহলে এটা পরিষ্কার করা হয়েছে যে এটা সংবিধান পরিবর্তন লাগবে, এবং সেটা 4 নম্বর ক্লজ হিসাবে সেখানে উল্লেখ করা আছে। এখানে আমরা অনেক কথা বললাম, কিন্তু এটা কোনো লিগেল ভিত্তি নাই
যারা ক্ষমতায় যাবেন তারা এটা উল্টাই দিতে পারবেন যদি লিগেল ভিত্তি নেই। এই জন্য আমরা খুব স্ট্রিক্টলি মনে করি যে এই ঐকমত্য যে সমস্ত জায়গায় হচ্ছে এটার একটা লিগেল ভিত্তি বিফোর দ্য ইলেকশন এখানেই দিতে হবে। কিন্তু এটা আলোচনায় এখনো আসে নাই। যখন আসবে তখন ভিন্নতা থাকবে, যুক্তি থাকবে, সবকিছুর পরেই আমরা একটা জায়গায় ইনশাল্লাহ যেতে পারবো। আমরা আশা করি ইট ইজ ইউর টু বি ডিসকাসড। এই বিষয়ে আপনাদের আমাদের মত একেবারেই পরিষ্কার, এটা একটু জোরে বলি আগের চেয়ে। সেটা হচ্ছে আমাদের সুস্পষ্ট মত, যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐক্যমত্যে আসতে হবে, নাম্বার 1, নাম্বার 2, এটার লিগেল ভিত্তি দিতে হবে, যাতে করে নোবডি ক্যান ডিনাই অ্যান্ড নোবডি ক্যান অ্যাভয়েড। থ্যাংক ইউ।